হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এনটিপিসি 2025-এর জন্য আমরা সিবিটি 1 এবং সিবিটি 2 এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, জিকে কোশ্চেন, তার আজকে আমরা এর আগে 63 কোশ্চেন প্র্যাকটিস করেছি, আজকে 64 থেকে করব। এবং সাবজেক্টটা হচ্ছে ইতিহাস, আর চ্যাপ্টার 7 জরাথ্রুষ্টি ও ইহুদি ধর্ম। তারপর আমরা মৌর্য বংশটা আজকে এই ভিডিওতে করে নেব। তো প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের জরাথ্রুষ্টি ধর্ম প্রধানত কোন রাজ্যে প্রচলিত? তো অ্যান্সার হচ্ছে অপশন এ, মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে এই জরাথ্রুষ্ট ধর্মটা পার্সি নামে পরিচিত। এখানে দেখো ডিসক্রিপশন লেখা রয়েছে, জরাথ্রুষ্টি ধর্মের অনুসারীদের ভারতে পার্সি বলা হয়, আর এদের সর্বাধিক জনসংখ্যা মহারাষ্ট্রে বাস করে। এই ধর্মের প্রবর্তক ছিলেন জরাথ্রুষ্ট। এটি প্রাচীন ইরানে উৎপন্ন একটি ধর্ম। জেন্দ আবেস্তা গ্রন্থটি কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? তো জেন্দ আবেস্তা হচ্ছে জরাথ্রুষ্ট ধর্মের ধর্মগ্রন্থ। জেন্দ আবেস্তা হলো জরাথ্রুষ্টি ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। এই ধর্মের প্রবর্তক জরাথ্রুষ্টের বাণীগুলো এই গ্রন্থে সংকলিত হয়েছে। নিচের কোনটি ইহুদি ধর্মের সঙ্গে সম্পর্কিত? তো ইহুদি ধর্মের সঙ্গে সম্পর্কিত হচ্ছে তোরা। আর গুরু গ্রন্থ সাহিত্য, এটা শিখ ধর্মের সঙ্গে সম্পর্কিত। আর ত্রিপিটক তো আমরা জানি বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। ইহুদির সঙ্গে সম্পর্কিত হচ্ছে তোরা। তোরা ইহুদি ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। এতে সৃষ্টির ইতিহাস ও ধর্মীয় আইনসমূহ বর্ণিত হয়েছে। তো জরাথ্রুষ্ট ইহুদি ধর্ম থেকে তিনটেই কোশ্চেন ছিল। চলো, এরপরে হচ্ছে চ্যাপ্টার 8, মৌর্য সাম্রাজ্য। মৌর্য যুগের কর্ণাটকের কোন স্থানটি স্বর্ণখনির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল? বলছে মৌর্য যুগে কর্ণাটকের কোন স্থানটি স্বর্ণখনির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল? তো অ্যান্সার হচ্ছে সুবর্ণগিরি। সুবর্ণগিরি মানেই হচ্ছে স্বর্ণের পাহাড়, যা মৌর্য যুগে স্বর্ণখনির জন্য বিখ্যাত ছিল। অশোকের অধিকাংশ শিলালিপি কোন ভাষায় লেখা ছিল? যদিও উত্তর পশ্চিম অঞ্চলে কিছু লিপি আরামাইক ও গ্রিক ভাষায় ছিল। তো এখানে অ্যান্সার হচ্ছে প্রাকৃত ভাষায়। অশোকের অধিকাংশ শিলালিপি প্রাকৃত ভাষায় রচিত হয়েছিল। মৌর্য সাম্রাজ্যের কোন সম্রাট 273, 272, 232, 231 খ্রিস্টপূর্ব সময়ে শাসনকালে শিলালিপি ও স্তম্ভলিপি উৎকীর্ণ করান? তো অ্যান্সার হচ্ছে অশোক, অপশন সি। এগুলো সাল দেওয়া রয়েছে, 273 খ্রিস্টপূর্ব, 272 থেকে 232 খ্রিস্টপূর্ব এবং 231 খ্রিস্টপূর্ব। তো অ্যান্সার হচ্ছে অশোক। সম্রাট অশোক তার শাসনকালে 33টি শিলালিপি ও স্তম্ভলিপি উৎকীর্ণ করান। এগুলি প্রথম পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। আর জেমস প্রিন্সেপ যে সালে পাঠোদ্ধার করেন সেটা সালটা হচ্ছে 1837। সম্রাট অশোকের পিতামহ কে ছিলেন? পিতামহ অর্থাৎ গ্র্যান্ডফাদার, দাদা আমরা যেটা বলি। তো আগে আমরা এটা একটু দেখে নিচ্ছি ফ্যামিলি চার্টটা, তাহলে আমরা অনেকটা কোশ্চেন অ্যান্সার একবারে পারবো। তো মৌর্য সাম্রাজ্যটা শুরু হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যকে দিয়ে। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে প্রথম রাজা মৌর্য সাম্রাজ্যের, ঠিক আছে। তারপরে রাজা হন বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার। তারপরে রাজা হচ্ছে বিন্দুসারের ছেলে অশোক। তারপরে অশোকের ছেলে দুই জায়গায় রাজা হন, একটা কুণাল একজনের নাম, আর একজনের নাম হচ্ছে দশরথ। এইভাবে করে তারপরে এই তিনজন নাম বিখ্যাত। তারপরে বাকিগুলো শেষ রাজা হচ্ছে বৃহদ্র, ঠিক আছে। বৃহদ্রটা মনে রাখলেই হবে। তো এখানে তাহলে অশোকের পিতামহ হচ্ছে চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্তের পৌত্র যদি বলে তাহলে অশোক, বিন্দুসারের ছেলে বা পুত্র বললে অশোক, বিন্দুসারের বাবা চন্দ্রগুপ্ত, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন এ। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের সম্রাট, অশোকের পিতামহ। চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। অশোক এই বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক এবং তাকে প্রথম শাসক হিসেবে বিবেচনা করা হয়, যিনি তার শিলালিপির মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করতেন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো যে প্রথম শাসক হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। আর এখানে একটা প্রথম শাসক বলেছে যে ভারতের ইতিহাসে প্রথম শাসক অশোক, যিনি শিলালিপি করেন আর কি, ঠিক আছে। শিলালিপির মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করতেন। আর শ্রেষ্ঠ শাসক বলা হয় অশোককে, আবার শ্রেষ্ঠ শাসক। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক বললে কিন্তু অশোক হবে। শেষ শাসক বা লাস্ট রুলার ওটা হবে বৃহদ্রথ। লাউরিয়া নন্দনগড় স্তম্ভটি কোথায় অবস্থিত? লাউরিয়া নন্দনগড় স্তম্ভটি হচ্ছে
চম্পারণে অবস্থিত। এটা বিহারের চম্পারণ জেলায়, ঠিক আছে, বিহারের চম্পারণ জেলায় অবস্থিত লাউরিয়া নন্দনগঞ্জ স্তম্ভটি মৌর্য সম্রাট অশোক কর্তৃক নির্মিত 7টি একটানা পাথরের স্তম্ভ। পরের কোশ্চেন দেখো, কোন মৌর্য সম্রাট খ্রিস্টপূর্ব 261 সালের দিকে কলিঙ্গ জয় করার জন্য সামরিক অভিযান পরিচালনা করেন? তো 261 খ্রিস্টপূর্ব আর কি, 261 খ্রিস্টপূর্বতে কলিঙ্গ যুদ্ধ হয় এবং এখানে সামরিক অভিযান পরিচালনা করেছিলেন কে? অশোক। কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্ব 261 ছিল মৌর্য সাম্রাজ্য স্বাধীন রাজ্য কলিঙ্গের মধ্যে সংঘটিত এক বিখ্যাত যুদ্ধ। মৌর্যদের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনা করেন সম্রাট অশোক। অশোকের শিলালিপির বিস্তারের প্রেক্ষিতে নিচের কোন স্থানটি বর্তমান গুজরাট রাজ্যে অবস্থিত? তো গিরনার হচ্ছে গুজরাটে অবস্থিত, অপশন সি হচ্ছে অ্যান্সার। গিরনার স্থানটি গুজরাট রাজ্যের জুনাগড়ের নিকটে অবস্থিত এবং এটি অশোকের 14টি নির্দেশনা লিপির একটি। এখানে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহনশীলতার বার্তা উৎকীর্ণ রয়েছে। মৌর্য শাসক অশোক কর্তৃক নির্মিত সারনাথের সিংহচূড়া তৈরি করা হয়েছিল কোন পদার্থ দিয়ে? তো এটা হয়েছিল বালুকা পাথর দিয়ে, বালুকা পাথর বা বেলে পাথর আমরা বলতে পারি, ঠিক আছে। সারনাথের সিংহচূড়া হলো পালিশ করা বালুকা পাথরের নির্মিত একটি উৎকৃষ্ট মৌর্য ভাস্কর্য যা খ্রিস্টপূর্ব 250 সালে অশোক কর্তৃক নির্মিত হয়। মেগাস্থেনিস ছিলেন একজন রাষ্ট্রদূত যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠানো হয়েছিলেন কোন শাসকের দ্বারা? অর্থাৎ মেগাস্থেনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে কে পাঠিয়েছিলেন? তো এখানে অ্যান্সার হচ্ছে সেলুকাস, আসলে অ্যান্সার হবে সেলুকাস, রাজাটার নাম হচ্ছে সেলুকাস, ঠিক আছে। এবার তিনি কোথাকার ছিলেন? এটা হচ্ছে গ্রিকের। মেগাস্থেনিস ছিলেন একজন প্রাচীন গ্রিক ইতিহাসবিদ। তাকে গ্রিক শাসক সেলুকাস নিকট চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে রাষ্ট্রদূত হিসেবে পাঠান। খ্রিস্টপূর্ব 326 সালে আলেকজান্ডার ভারতে আক্রমণ করার সময় প্রথম কোন নদী পার হন? তো তিনি প্রথমে সিন্ধু নদী পার হন। আলেকজান্ডার প্রথমে সিন্ধু নদী পার হয়ে টাক্সিলার দিকে অগ্রসর হন এবং পরে পুরুর সঙ্গে হাইরাসপিস যুদ্ধ করেন, অর্থাৎ ঝিলাম নদীর তীরে পুরুর সঙ্গে দেখা হয় এবং সেই সময় পুরুর সঙ্গে যুদ্ধ হয়, সেটা হচ্ছে হিদাসপিসের যুদ্ধ গ্রিক ভাষায়, বা ঝিলামের যুদ্ধ আমরা ভারতীয় ভাষায় বলি, ঠিক আছে। আর এটা হাইরাসপিস বা হিদাসপিস। অশোক, যিনি প্রাচীন ভারতের অন্যতম খ্যাতনামা শাসক, কলিঙ্গ জয় করেছিলেন, তিনি কার পৌত্র ছিলেন, অর্থাৎ কার পোতা ছিলেন বাংলা ভাষায় আমরা যেটা বলি? তো অ্যান্সার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যর। কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্ব 261 সালে অশোক ও কলিঙ্গের রাজ্যের মধ্যে সংঘটিত হয়। অশোক ছিলেন বিন্দুসারের পুত্র এবং চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। নিচের কোন বক্তব্যটি তার শাসনের ক্ষেত্রে সঠিক নয়? তিনি আলেকজান্ডারের সঙ্গে দেখা করে তার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন যাতে ম্যাসিডোনিয়ার যুদ্ধ কৌশল শিখতে পারেন। বৈরাম খান ছিলেন তার প্রধান সহযোগী। বি নম্বরটা ভুল, বৈরাম খানের সঙ্গে অশোকের কোনো সম্পর্ক নেই। বৈরাম খান আকবরের সঙ্গে মুঘল যুগের সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা, এখানে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলছে, তো চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে বৈরাম খানের কোনো সম্পর্কই নেই আর কি। বৈরাম খান অনেক পরে এসেছে, আকবরের সময়, ঠিক আছে। চলো আমরা ডিটেলসটা দেখে নিই। বিকল্পটি বি বিকল্প ভুল রয়েছে, কারণ চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা ছিলেন চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। আর বৈরাম খান ছিলেন মুঘল সম্রাট আকবরের উপদেষ্টা, শিক্ষক এবং অভিভাবক। ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বহু শাসকের দ্বারা নির্মিত হয়েছিল। মৌর্য বংশের শাসন আমলে এই রোডটির নাম কী ছিল? তো মৌর্য আমলে এই রোডটির নাম ছিল উত্তর পথ। খ্রিস্টপূর্ব 3য় শতকে মৌর্য সাম্রাজ্য যখন সমৃদ্ধশালী, তখন পাটলিপুত্র বর্তমান পাটনা থেকে টাক্সিলা ও পরে আবারও দূরে বাল্খ আধুনিক আফগানিস্তানে পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ করা হয়। এই পথটি প্রাচীন গ্রন্থে উত্তর পথ নামে উল্লেখ আছে। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত রাস্তাটি নির্মাণ করেন। অশোক মহান কোন বংশের অন্তর্ভুক্ত ছিলেন? তো অশোক, এটা তো বলার দরকার নেই, মৌর্য বংশ, ঠিক আছে, অপশন সি। কলিঙ্গের সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধের পরে প্রতিশোধ পরায়ণ সম্রাট অশোক শান্তিপ্রিয় শাসককে পরিণত হন এবং কোন ধর্মের অনুসারী হন? তো কলিঙ্গ যুদ্ধের পরে অশোক বৌদ্ধ ধর্মের অনুসারী হন। কলিঙ্গ যুদ্ধে অশোককে এক কঠোর শাসক থেকে বৌদ্ধ ধর্মের একজন অনুসারী ও শান্তিপূর্ণ সম্রাটে রূপান্তর করে। তিনি যুদ্ধের ধ্বংস থেকে গভীর অনুতাপ প্রকাশ করেন। চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক কে ছিলেন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক ছিলেন, এখানে কিন্তু বিষ্ণুগুপ্ত হবে অ্যান্সার, ঠিক আছে। আসলে চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক হচ্ছে কৌটিল্য,
এই কৌটিল্যের আর এক নাম হচ্ছে চাণক্য, চাণক্যর আর একটা নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত, তিনটে নাম একটা লোকেরই, ঠিক আছে। তো অ্যান্সার হবে এখানে বিষ্ণুগুপ্ত। এটা এনটিপিসি 2021 এসছে। চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক ছিলেন বিষ্ণুগুপ্ত, যিনি চাণক্য বা কৌটিল্য নামেও পরিচিত। তিনি মৌর্য সাম্রাজ্য গঠনের মুখ্য ভূমিকা রাখেন। নিচের কোন গ্রন্থটি মেগাস্থিনিস দ্বারা রচিত? মেগাস্থিনিসের দ্বারা রচিত এখানে হচ্ছে ইন্ডিকা। হর্ষচরিত বাণভট্টের, মালবিকাগ্নিমিত্রম এটা হচ্ছে কালিদাসের, আর ইন্ডিকা হচ্ছে মেগাস্থিনিস, ঠিক আছে। মৌর্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান অধ্যক্ষ হিসাবে উল্লেখ করেছিলেন কে? তো অ্যান্সার হচ্ছে এখানে মেগাস্থিনিস, আচ্ছা কৌটিল্য রয়েছে এখানে। কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে মৌর্য প্রশাসনের বিস্তারিত বিবরণ রয়েছে। এতে অধ্যক্ষ বা সুপারিনটেন্ডেন্টদের বিভিন্ন দপ্তরের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ জয়ের উল্লেখ আছে? ত্রয়োদশ শিলালিপিতে 13 রক এডিক্টে কলিঙ্গ যুদ্ধের কথা রয়েছে। অশোকের শিলালিপিগুলির মধ্যে ভারতে পাওয়া প্রাচীনতম পাঠযোগ্য লিপি কোনটি? তো অশোকের শিলালিপিগুলির মধ্যে ভারতে পাওয়া প্রাচীনতম পাঠযোগ্য লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি। অশোকের প্রাচীনতম শিলালিপিগুলি ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ। 1837 সালে জেমস প্রিন্সেপ প্রথম এগুলির পাঠান্তর করেন। পাকিস্তানে শাহবাজগড়ি, মানসেহেরাতে খরষ্টি লিপি ও আফগানিস্তানে আরামাইক ও গ্রিক লিপিতে লিপিবদ্ধ শিলালিপিও পাওয়া গেছে। জেমস প্রিন্সেপ একজন প্রত্নতাত্ত্বিক, ভাষাবিদ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা। ব্রাহ্মী লিপিতে লেখা অশোকের শিলালিপি কোন সালে পাঠান্তর করেন? তা আমরা যেটা পড়লাম 1837 সালে। তারপরে দেখো ব্রাহ্মী ও খরষ্টি লিপি যা প্রাচীন শিলালিপিতে ব্যবহৃত হতো তাকে কে পাঠান্তর করেন? জেমস প্রিন্সেপ, অপশন সি। সম্রাট অশোক কার উত্তরসূরি ছিলেন? তো সম্রাট অশোক ছিলেন বিন্দুসারের উত্তরসূরি, আর বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরসূরি, ঠিক আছে। মুদ্রা রাক্ষস নাটকে কোন রাজাকে কেন্দ্র করে কাহিনী রচিত? তো মুদ্রা রাক্ষস নাটকে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা রয়েছে। তো মুদ্রা রাক্ষস নাটককে বিশাখ দত্ত লিখেছেন, বিশাখ দত্তের লেখা এটা মুদ্রা রাক্ষস নাটকটা, যে চন্দ্রগুপ্ত কিভাবে নন্দদের অর্থাৎ ধননন্দ মানে নন্দ বংশকে পরাজিত করে সিংহাসনে বসেন। মৌর্য বংশের অবসান ঘটিয়ে কোন বংশ ক্ষমতায় আসে? তো মৌর্য বংশের অবসান ঘটিয়ে মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন, অপশন এ। নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি পালি ভাষায় লেখা। গৌতম বুদ্ধের জন্মস্থান নেপালে। উপযুক্ত অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে প্রভাবিত করেন উপগুপ্ত। চরক ছিলেন গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক। ডি নম্বরটা ভুল রয়েছে। চরক এটা তো কনিষ্কের সঙ্গে সম্পর্কিত, হ্যাঁ, চরক একজন চিকিৎসক কিন্তু কনিষ্কের সঙ্গে সম্পর্কিত, গৌতম বুদ্ধের সঙ্গে নয়। আর গৌতম বুদ্ধের সঙ্গে সময় যে চিকিৎসক ছিল তার নাম হচ্ছে জীবক। আর জীবক কিন্তু গৌতম বুদ্ধের আবার ব্যক্তিগত না, এটা বিম্বিসারের রাজসভায় থাকতেন জীবক, ঠিক আছে। তো চরক ছিলেন না গৌতম বুদ্ধের ব্যক্তিগত চিকিৎসক, বরং কুষাণ শাসনের রাজ চিকিৎসক ছিলেন অর্থাৎ কনিষ্কের। তার রচিত চরক সংহিতা আয়ুর্বেদের বিখ্যাত গ্রন্থ। ওকে, থ্যাংক ইউ।